শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় তোমাদের সকল ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আমার শুভেচ্ছা জানাই। তোমরা কথায় কথায় শুনেছো উদ্বাস্তু, কথায় কথায় শুনেছো রিফিউজি শব্দটা। এই শব্দটা 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর আমাদের মধ্যে প্রচার শুরু হয়েছিল। আজকে লোকের মুখে জনপ্রিয় হতে হতে এই শব্দটা প্রত্যেকটি শিশু প্রায় শুনতে অভ্যস্ত হয়ে গেছে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মানে আমি বলতে চাইছি আজকের পেশোয়ার, রাওয়ালপিন্ডি, এইসব যে জায়গাগুলো, এবং পাঞ্জাবের যে অংশটা পাকিস্তানের মধ্যে পড়ে তার কথা, এবং পূর্ব পাকিস্তান বলতে বোঝাতে চাইছি আজকের দিনে যে বাংলাদেশ। সেই সময় দেখা গেল যে প্রায় কোটি খানেক মানুষ ওপার বাংলা ছেড়ে আমাদের এই বাংলাতে আসলো এবং দুই বাংলার সৃষ্টি হলো, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা। সেই সময় পূর্ব বাংলা থেকে প্রায় 1 কোটি মানুষ এই বাংলায় আসলো। এই ঘটনাটাকেই বলা হয় উদ্বাস্তু সমস্যা। উদ্বাস্তুরা আসলো, সমাজ, অর্থনীতি, রাজনীতি, সর্বোপরি সামগ্রিক একটা চাপ তৈরি হলো আমাদের এই বঙ্গের উপর। নেহেরু ভাবলেন পুনর্বাসনের কথা। তিনি 5 বছর সময় দিলেন যে এই উদ্বাস্তু মানুষগুলোকে পুনর্বাসনের মাধ্যমে সমাজ, অর্থনীতি, রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনা। প্রশ্নটা হচ্ছে এখানেই যে নেহেরুর কতটা সদর্থক ভূমিকা ছিল। উদ্বাস্তুদের জন্য পুনর্বাসনে কি শেষ কথা? একটা মানুষকে যদি আমরা বিভিন্ন ধরনের ক্ষণস্থায়ী সুযোগ সুবিধে পাইয়ে দিই, তাতে তাদের মেরুদণ্ড না যতটা শক্তিশালী হয়, তার থেকে মেরুদণ্ড ততটাই বাঁকা হয়ে যায়। হাত পাততে পাততে একটা জাতির আর ঘুরে দাঁড়ানোর শক্তি থাকে না। রাজনৈতিক সদিচ্ছা থাকলে, মানবিকতার বোধ থাকলে বোধহয় রাজনৈতিক ব্যক্তিত্বরা এই উদ্বাস্তু সমস্যার জন্য পুনর্বাসন প্রকল্পের কথা ভাবতেন না। কি হলো? এই উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী দুজনে বৈঠকে বসলেন। 1950 সালে একটা চুক্তি করলেন, যার নাম হচ্ছে নেহেরু লিয়াকত চুক্তি বা দিল্লি চুক্তি। তোমরা এর আগেও জানো যে গান্ধীজি আরউইনের সঙ্গে যে চুক্তি করেছিলেন তার নামও দিল্লি চুক্তি। কিন্তু মনে রাখতে হবে, প্রথম যে দিল্লি চুক্তি গান্ধী আরউইনের মধ্যে, সেটা 1930-এর দশকে, এবং নেহেরু লিয়াকতের সঙ্গে যে চুক্তি সেটা হচ্ছে 1950-এর দশকে। শুরু করা যাক। উদ্বাস্তু সমস্যা কি মিটল? না। পুনর্বাসন দেওয়া হলো, সমস্যা কি মিটল? না। তাহলে কেন্দ্র সরকার মানে জওহরলাল নেহেরু নেতৃত্বাধীন সরকার পাঞ্জাবের ক্ষেত্রে সম্পত্তি এবং জনগণের বিনিময়ের সিদ্ধান্ত সায় দিলেও বাংলার ক্ষেত্রে এরকম ব্যবস্থায় সায় দেয়নি। সরকার পাঞ্জাবের উদ্বাস্তুদের জন্য সুপরিকল্পিত পুনর্বাসনের উদ্যোগ নিলেও বাঙালি উদ্বাস্তুদের জন্য সরকারকে তেমন পর্যাপ্ত উদ্যোগ গ্রহণ করতে দেখা যায়নি। আমার প্রশ্ন হলো, সমস্যাটা উদ্বাস্তুদের, সমস্যাটা হচ্ছে পাঞ্জাবের উদ্বাস্তু, সমস্যাটা হচ্ছে বাংলার উদ্বাস্তু। তাহলে সমস্যাটা যদি উদ্বাস্তু হয়, তাহলে পাঞ্জাবের ক্ষেত্রে এক নীতি, বাংলার ক্ষেত্রে এক নীতি, সরকারটা একটাই, এরকম কেন হবে? বোধহয় তোমাদের মনের মধ্যে এই প্রশ্নটা আসতে পারে, বোধহয় এই ধরনের রাজ্যভিত্তিক পুনর্বাসন প্রকল্পের হেরফের হওয়া উচিত নয়। আমি গুরুত্বপূর্ণ দুটি কথাবার্তার বিনিময় তুলে ধরছি নেহেরুর সঙ্গে আমাদের তৎকালীন পশ্চিমবঙ্গের যিনি রূপকার বিধানচন্দ্র রায়ের কথোপকথন। প্রফুল্ল চক্রবর্তী তার বিখ্যাত বইয়েতে লিখলেন যে নেহেরুর সঙ্গে আমাদের বিধানচন্দ্র রায়ের কথাবার্তা হচ্ছে। প্রফুল্ল চক্রবর্তীর বই থেকে আমি বলছি না, এটা আমাদের বিখ্যাত ঐতিহাসিক প্রফুল্ল কুমার চক্রবর্তী। তিনি উদ্বাস্তু সমস্যায় বাংলার ক্ষেত্রে নেহেরুর যে দৃষ্টিভঙ্গির পার্থক্য সেটাকে তুলে ধরবার জন্য তিনি দেখাচ্ছেন। তিনি মানে নেহেরু ক্রমাগত বলতে লাগলেন, এদের চলে আসা উচিত হচ্ছে না,
ওদের ওই দেশেই থাকতে হবে, মানে পূর্ববঙ্গে থাকার কথা বলছেন। সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিধান রায়কে লিখেছিলেন নেহেরু, যদি যুদ্ধ করতে হয় তাহলেও শেষ অবধি এই উদ্বাসন বাঙালি উদ্বাস্তুরা যারা আসছেন বন্ধ করার চেষ্টা করব। অর্থাৎ যুদ্ধ করে যেমন করে হোক পূর্ব বাংলা থেকে মানুষের যে স্রোত আমাদের এই বাংলা মানে পশ্চিম বাংলাতে এসে পৌঁছচ্ছে সেটাকে আটকাতে হবে। আমরা আর একটা দিন তোমাদের জন্য আলোচনা করব। তোমরা আজকে জানো না পশ্চিমবঙ্গ কী করে হয়েছে, পশ্চিমবঙ্গের উপকার কে, এবং সেই পশ্চিমবঙ্গ প্রসঙ্গ নিয়ে আমার লেখা, যেখানে কিন্তু আমাদের ইতিহাসের অনেক ঘটনা এসেছে, অনেক নথি এসেছে, এবং এই পুরো নথি কিন্তু রাইটার্স থেকে পাওয়া। সেখানে আমরা আমি দেখিয়েছি যে কী করে পশ্চিমবঙ্গ তৈরি হলো এবং পশ্চিমবঙ্গের উপকার বিধানচন্দ্র রায় অর্থাৎ পশ্চিমবঙ্গে সাজানোর জন্য, কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের জায়গায় এনে দেওয়ার জন্য অন্য একজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম রয়েছে। তোমরা হয়তো বিভিন্ন ধরনের বৈদ্যুতিন মাধ্যম, সমাজ মাধ্যম বা বিভিন্ন ধরনের প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জেনে থাকতে পারো। পশ্চিমবঙ্গ এবং পূর্ব পাঞ্জাবের উদ্বাস্তুদের জন্য নেহেরু এরকম আলাদা আলাদা নীতির ফলে কিন্তু বিতর্ক তৈরি হয়। রঞ্জিত রায় তার একটা বই লিখলেন, বইটার নাম কি? ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ। আবার বলছি, ধ্বংসের পথে পশ্চিমবঙ্গ। এবং প্রফুল্ল চক্রবর্তীর যে বইটা বললাম, দ্য মার্জিনাল মেন, এবং সেই সময়ের যিনি উদ্বাস্তু কমিশনার ছিলেন, রিফিউজি কমিশনার হিরণময় বন্দ্যোপাধ্যায়, তিনি উদ্বাস্তু গ্রন্থে তথ্য দিয়ে এই বিতর্ক দেখানোর চেষ্টা করেছেন। সরকারের এই রকম নীতির ফলে পাঞ্জাবের উদ্বাস্তু সমস্যার দ্রুত নিষ্পত্তি হলেও বাঙালি উদ্বাস্তু সমস্যা জটিল হয়ে যায়। পাশাপাশি উদ্বাস্তুদের অবস্থা ভয়াবহ আকার নেয়। বাঙালিরা উদ্বাস্তুরা শিয়ালদা, হাওড়া স্টেশন, ফুটপাত, খোলা আকাশের নিচে, নদিয়া জেলার কুপাসকাম, পিএল হোম, রূপশ্রী পল্লী, রানাঘাটের পিএল হোম, ধুবুলিয়ার পিএল হোম, চাঁদমারি পিএল হোম, অর্থাৎ এগুলো কিন্তু বিভিন্ন ধরনের রিফিউজিদের আশ্রয় জায়গা আজও আছে। কিন্তু কুপাস ক্যাম্প আছে, ধুবুলিয়া ক্যাম্প আছে, রানাঘাট ক্যাম্প আছে। আমার সুযোগ হয় মাঝে মাঝে এই সমস্ত ক্যাম্পে গিয়ে যারা বাংলাদেশ থেকে গোপন পথে অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছেন তাদেরকে বন্দি করা হয় এবং তাদেরকে এই সমস্ত ক্যাম্পগুলোতে রাখা হয়। এবং সেই ক্যাম্পগুলোতে তারা কিভাবে আছেন সেখান থেকে অনুমান করতে পারি যে যখন উদ্বাস্তুর সমস্যা হয়েছিল তখন মানুষরা এই ক্যাম্পগুলোতে কিভাবে থাকতো। এবং বিভিন্ন উদ্বাস্তু শিবিরের অস্বাস্থ্যকর পরিবেশ, অনাহার, অর্ধাহারের দিন কাটাতে বাধ্য হওয়া, উদ্বাস্তু পরিবারকে উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ সীমান্ত লাগোয়া দণ্ডকারণ্যে রুক্ষ প্রতিকূল পরিবেশে সুদূর আন্দামানে পুনর্বাসনে পাঠানো হয়। যারা পশ্চিমবঙ্গে ছিলেন তারা নামমাত্র পুনর্বাসনের মাধ্যমে ছিলেন। সুতরাং অত্যন্ত সংক্ষিপ্তভাবে তোমাদের সামনে উদ্বাস্তু সমস্যা জিনিসটা কি, উদ্বাস্তু সমস্যা পশ্চিমবঙ্গ কী করে সমাধান করেছিল, পাঞ্জাব সরকার কিভাবে এই উদ্বাস্তু সমস্যার সমাধান করেছিল, উদ্বাস্তু সমস্যা সমাধানের ক্ষেত্রে নেহেরু সাহেবের বা চাচা নেহেরুর কি ভূমিকা ছিল, কেন তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, সমস্ত বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরলাম। আমাদের চ্যানেলের নাম ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয়। সত্যের সন্ধানে আমরা সর্বদাই লড়াই করে চলেছি ইতিহাসকে বাঁচানোর জন্য, সত্যকে বাঁচানোর জন্য। এমন একটা এপিসোড নিয়ে তোমাদের সামনে আজকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভিডিও, তোমাদের গায়ে কাঁটা দেবে এই শব্দগুলো শুনলে। তোমরা আরও বিস্তারিতভাবে যখন পশ্চিমবাংলা কীভাবে সৃষ্টি হলো ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে তখন তোমরা বুঝতে পারবে আমরা কিভাবে পশ্চিমবাংলা পেয়েছি। তোমাদের জন্য আজকে অত্যন্ত সংক্ষেপে উদ্বাস্তু সমস্যা এবং তার সমাধান, কিভাবে পশ্চিমবঙ্গের উদ্যোগ এবং কিভাবে পাঞ্জাবের উদ্যোগের পার্থক্য ছিল, ভারত সরকারের দৃষ্টিভঙ্গি কী ছিল, এই বিষয়গুলোকে তোমাদের এই ভিডিওতে তুলে ধরা হলো। ভালো লাগলে ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে প্রচার করবে। সবাই ভালো থেকো, শুভরাত্রি।